এখন রাত 10:30, একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, কুমিল্লায় 103.6। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। ইসরায়েলি একটি সফটওয়্যার দিয়ে অনেক দেশে সাংবাদিক, রাজনৈতিক অধিকার কর্মীদের মোবাইল ফোন হ্যাক করে নজরদারি। আন্তর্জাতিক এক তদন্ত রিপোর্ট নিয়ে তোলপাড়। ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও নজরদারিতে। বাংলাদেশে হাজার হাজার গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগ ওঠার পর ভ্যালিকে সরকারের কারণ দর্শানোর নোটিশ। তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না কারণ দর্শাতে বলা হয়েছে এবং আর কিছু তথ্য দেওয়া হয়েছে। গ্রাহকদের নিকট দায়ের পরিমাণ কত, পরিশোধের কি পদ্ধতি তারা পরিকল্পনা করেছে, এটাই আমরা ভ্যালির কাছ থেকে জানতে চাচ্ছি। আরব বিশ্বের প্রথম নারী পাইলটকে নিয়ে শুনবেন ইতিহাসের সাক্ষীতে। তবে অনুষ্ঠানের শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। ইসরায়েলি তৈরি একটি স্পাইওয়্যার কিনে তা দিয়ে বিশ্বের অনেক দেশের সরকার, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিরোধী রাজনীতিকদের উপর নজরদারি করেছে বলে আন্তর্জাতিক এক তদন্ত রিপোর্টে ফাঁস হয়েছে। এই গোপন নজরদারি চলছে প্রধানত এমন কিছু দেশে যেখানে কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় রয়েছে। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি পেগাসাস নামের এই ম্যালওয়্যার গোপনে কারো মোবাইল ফোনে ঢুকিয়ে তার ভেতরের ইমেইল, টেক্সট ইত্যাদি পড়া যায়। ভারতে অনেক সাংবাদিক ছাড়াও প্রধান বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সুপ্রিম কোর্টের একজন বিচারপতির ফোনও হ্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবছর তাদের মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারে হ্যাকিং এর জন্য পশ্চিমা দেশগুলো চীনকে অভিযুক্ত করেছে। ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র এর জন্য সরাসরি চীনা সরকারকে দায়ী করেছে। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বেইজিংয়ে চীনা নিরাপত্তা মন্ত্রণালয়ে সরকারের স্বার্থ হাসিলে হ্যাকারদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। নেটো এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও এ ব্যাপারে বিবৃতি জারি করা হয়েছে। জার্মানির পুলিশ বলছে, গত সপ্তাহের বিধ্বংসী বন্যার পর এখনো 170 জন নিখোঁজ রয়েছে। যতজন মারা গেছে, নিখোঁজ মানুষের সংখ্যা তার চেয়েও বেশি। বার্লিনে পুলিশের একজন কর্মকর্তা বলেন, যেসব জায়গায় এখনো বন্যার পানি জমে আছে তা নামলে অনেক মৃতদেহ পাওয়া যেতে পারে। বন্যা সতর্কীকরণে চরম গলদ থাকার অভিযোগ ওঠায় নিরাপত্তা মন্ত্রী হোর্স্ট সিফারের পদত্যাগের দাবি উঠেছে, তবে তিনি সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। ব্রিটেনে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া সত্ত্বেও ব্রিটিশ সরকার তাদের কোভিড বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্তের পক্ষে বক্তব্য তুলে ধরেছে। টিকা বিষয়ক মন্ত্রী নাদিম জাহাওয়ি বলেছেন, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়গুলো পুনরায় চালু করা হবে না বলেই তার বিশ্বাস। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, টিকা কর্মসূচি সংক্রমণের সঙ্গে গুরুতর অসুস্থ হওয়া ও মৃত্যুর সম্পর্ককে অনেকটাই দুর্বল করে দিয়েছে। টোকিও অলিম্পিক্সের অন্যতম বৃহৎ স্পন্সর কোম্পানি গাড়ি নির্মাতা টয়োটা বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে তাদের নির্বাহী কর্মকর্তারা শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না। কোম্পানিটি বলেছে, জনগণের উপস্থিতি যেখানে নিষিদ্ধ করা হয়েছে সেখানে তাদের উপস্থিতি হবে ভুল। খবরে বলা হচ্ছে, অলিম্পিক স্পন্সর করার পেছনে টয়োটা প্রায় $100 কোটি খরচ করেছে। জাপানে 2 মাসেরও কম সময়ের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিগুণ হয়ে গেছে। জাপানের সঙ্গে শত্রুতার কারণে দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট মুন জায়ে-ইন শুক্রবার টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরীয়দের প্রতি জাপানের আক্রমণাত্মক মনোভাব দুটো দেশের সম্পর্ককে এখনো তিক্ত করে রেখেছে। খবরে বলা হচ্ছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে সোলে একজন জাপানি কূটনীতিকের কথিত মানহানিকর মন্তব্য তাকে আরো ক্ষুব্ধ করেছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। পরিবেশন করছি শাকিল আনোয়ার। একটু আগে খবরে হয়তো শুনেছেন যে ইসরায়েলে তৈরি একটি স্পাইওয়্যার কিনে তা দিয়ে বিশ্বের অনেক দেশের সরকার, সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং বিরোধী রাজনীতিকদের উপর নজরদারি করছে বলে আন্তর্জাতিক এক তদন্ত রিপোর্টে ফাঁস হয়েছে। এই গোপন নজরদারি চলছে প্রধানত এমন কিছু দেশে যেখানে কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় রয়েছে।
ইসরায়েলি কোম্পানি এনএসওর তৈরি পেগাসাস নামে এই ম্যালওয়্যার গোপনে মোবাইল ফোনে ঢুকিয়ে তার ভেতরের ইমেল, টেক্সট পড়া যায়, ছবি তোলা যায়, ছবি দেখা যায়। যেসব দেশে এই তৎপরতা চলছে বলে বলা হয়েছে তার মধ্যে ভারতও রয়েছে। সে দেশে অনেক সাংবাদিক ছাড়াও প্রধান বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সুপ্রিম কোর্টের একজন বিচারপতির ফোনও হ্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আরও শুনুন শুভজ্যোতি ঘোষের কাছে। রবিবার বেশি রাতে পিগাসাস প্রজেক্টের তদন্তের ফলাফল যখন সারা দুনিয়া জুড়ে একযোগে প্রকাশিত হয়, তখন থেকেই দিল্লির রাজনৈতিক মহলে ও মিডিয়া জগতে কার্যত হুলস্থুল পড়ে গেছে। কারণ এই প্রজেক্টের সঙ্গে যুক্ত ভারতীয় পোর্টাল দ্য ওয়্যার জানায়, এদেশেই অন্তত 40 জন প্রথম সারির সাংবাদিক, 3 জন বিরোধী নেতা, 2 জন কেন্দ্রীয় মন্ত্রী ও সুপ্রিম কোর্টের একজন বিচারপতির ফোন এই নজরদারির আওতায় ছিল বলে তাঁরা প্রমাণ পেয়েছে, যাদের নাম ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। एनएसओ ऑन द रिकॉर्ड बोल रहा है कि अगर पेगासस इस्तेमाल किया जा रहा है कहीं तो ये एक गवर्नमेंट या गवर्नमेंट इदारा ही। দ্য ওয়্যারের প্রতিষ্ঠাতা সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন নিজেদের চ্যানেলে বিবৃতি দিয়ে বলেন, পিগাসাস প্রযুক্তির মালিকানা যে এনএসও গ্রুপের, তারা অন রেকর্ড বলছে যে শুধুমাত্র সার্বভৌম দেশের সরকার বা সরকারি সংস্থার ব্যবহারের জন্যই এটি বিক্রি করা হয়। আর তাছাড়া যে ধরনের ব্যক্তিদের টার্গেট করা হয়েছে সেই রেঞ্জ থেকেও এটা দিনের আলোর মতো স্পষ্ট যে সরকার যতই অস্বীকার করুক, এটা পুরোপুরি তাদেরই কাজ। भले ही सरकार इस बात को मानने के लिए तैयार ना हो, भले ही वो अलग अलग किस्म के अजीबोगरीब डिनायल इशू करे। We are a democracy. There is freedom of expression. You don't expect the government to be interfering with journalists doing their duty. So that is a real concern. বিরোধী দল কংগ্রেসের সিনিয়র এমপি শশী থারুরও বলেন, আমরা একটা গণতন্ত্রে বসবাস করি যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকার কথা। ফলে সেখানে সাংবাদিকদের কাজে এভাবে হস্তক্ষেপ করা হবে তা ভাবাই যায় না। আর যদি শুধু সরকারেরই এটা ব্যবহার করার এখতিয়ার থাকে, তাহলে এই গুরুতর প্রশ্নটাও ওঠে যে এটা কি ভারত সরকার করছে নাকি কোনো বিদেশি সরকার ভারতের ফোনগুলো ট্যাপ করছে। So whether a foreign government is tapping or surveilling Indian phones, these are all very serious questions. কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি পার্লামেন্টে তোলা হবে বলেও জানানো হয়। তবে তার আগেই আজ বিকেলে সরকার লোকসভায় স্বতঃপ্রণোদিত বিবৃতি দিয়ে দাবি করে, এই চাঞ্চল্যকর দাবির পেছনে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণই নেই। Honorable Speaker, sir, the report itself clarifies that presence of a number in the list does not amount to snooping. তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, একটা ফাঁস হওয়া তালিকায় কয়েকটা ফোন নাম্বার আছে মানেই সেগুলোতে নজরদারি চালানো হয়েছে, এটা হতে পারে না। তাছাড়া আজ ভারতে পার্লামেন্টের অধিবেশন শুরু হলো, ঠিক তার আগের রাতে এই রিপোর্ট বের হলো, এটাও কোনো সমাপতন নয় বলেই আমাদের বিশ্বাস। ভারতে অনুমোদন ছাড়া কোনো গোপন নজরদারি কখনোই চালানো হয় না। In India, there is a well-established procedure, even সরকারের এই বক্তব্য যেমন বিরোধী দলগুলো নাকচ করে দিচ্ছে, তেমনি কথিত নজরদারির তালিকায় থাকা সাংবাদিকরাও বলছেন তাদের পেশাগত দায়িত্ব পালন করাই এখন মুশকিল হয়ে পড়বে। अगर आप किसी कमरे में बैठे हैं, अगर ये सक्सेसफुली आपके में प्लांट कर दिया गया है बग, और अगर आप कमरे में बैठे हैं तो वो कहीं से भी आपका जो कैमरा है वो ऑन कर सकते हैं। ওই 40 জনের একজন দ্য হিন্দুর বিজয়তা সিং যেমন বিবিসিকে বলছিলেন, আপনার ফোনে যদি এই বাগটা প্লান্ট করা হয়ে থাকে, তাহলে কোনো ঘরে আপনি বসে ধরুন কারো সঙ্গে কথা বলছেন, আপনার অজান্তেই ক্যামেরা নিজে থেকে অন হয়ে সবকিছু রেকর্ড করতে শুরু করে দিল। এ তো এক ভয়ঙ্কর অবস্থা। এরকম হলে আপনি কারোর সঙ্গে দেখা করতেই ভয় পাবেন, সোর্সরাও আপনার সঙ্গে দেখা করতে চাইবে না। मैं खुद एक पत्रकार के तौर पर कितना मैं असुरक्षित महसूस कर रही हूँ कि जो पेगासस की लिस्ट है, ठीक है उसमें वायर के 4-5 पत्रकार हैं या 40 लोग हैं, लेकिन দ্য ওয়্যারের আরিফা খানুম শেরওয়ানির কথায় 40 জনের মধ্যে আমাদের সংস্থারই জনাপাঁচেক নাম আছে, কিন্তু এই তালিকাই কিন্তু পুরোটা নয়। সরকারের নজরদারির জাল আসলে যে কতটা বিছানো তা সত্যিই আমরা জানি না। অনেকে রসিকতা করে বলেন মোদিজি নাকি কিছু শোনেন না, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তিনি সবই শোনেন, সবকিছু তার জানা। लोग कहते हैं कि मोदी जी सुनते नहीं हैं। लोगों ने मजाक में कहा कि देखिए मोदी जी सब सुन रहे हैं, उनको सब कुछ मालूम है। কথিত নজরদারির আওতায় কারা ছিলেন সেই নামগুলো একে একে প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ভারতে পিগাসাস বিতর্ক ক্রমেই আরও ব্যাপক আকার নিচ্ছে। যদিও সরকার বলছে এটা ভারতীয় গণতন্ত্রকে মলিন করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। শুভজ্যোতি ঘোষ। বাংলাদেশে ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির বিরুদ্ধে গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগের জবাব চেয়ে আজ প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহক এবং পণ্য সরবরাহকারীদের কাছ থেকে ই ভ্যালি যে টাকা নিয়েছে সেই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে তাদের ব্যাখ্যা পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বা না নেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে ই ভ্যালির কর্ণধার মোহাম্মদ রাসেল বিবিসিকে বলেছেন যে ব্যবসা করেই তারা সমস্যার সমাধান করতে চাইছেন এবং সে ব্যাপারে তারা তাদের পরিকল্পনা সরকারকে জানাবেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক তদন্তে ই ভ্যালির বিরুদ্ধে গ্রাহক এবং পণ্য সরবরাহকারীদের ৩০০ কোটি টাকার বেশি টাকা আটকে রাখার তথ্য পাওয়া গেছে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা কাদির কল্লোল। ইভেলি সহ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের লোভনীয় অফারের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বাণিজ্য মন্ত্রণালয়কে সতর্ক করেছিল বেশ আগে। এখন অর্থ ফেরত পাওয়ার প্রশ্নে ইভেলির গ্রাহকদের উদ্বেগ নিয়ে নতুন করে আলোচনার মুখে বাণিজ্য মন্ত্রণালয়ের তৎপরতা দেখা যাচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইভেলিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, বিভিন্ন অভিযোগের ব্যাপারে ইভেলিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হলো এই নোটিশের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনে তারা একটা রিকমেন্ডেশন দিয়েছিল, ইভেলির বিরুদ্ধে এই মুহূর্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে গ্রাহক সরবরাহকারী এবং প্রকৃত ব্যবসায়ী সহ সার্বিক ই কমার্স খাতের উপর একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। তো সেই প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এটার কারণ দর্শাতে বলা হয়েছে এবং আর কিছু তথ্য দেওয়া হয়েছে। তাদের গ্রাহকদের নিকট দায়ের পরিমাণ কত, মার্চেন্টদের নিকট দায়ের পরিমাণ কত, এখন এগুলি পরিশোধের কি পদ্ধতি তারা পরিকল্পনা করেছে, বর্তমান ব্যবসায় পরিকল্পনাটা কি, এটাই আমরা ইভেলির কাছ থেকে জানতে চাচ্ছি। তিনি আরও জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয় একটি কমিটিও গঠন করেছে। ইভেলির ব্যাখ্যা পাওয়ার পর সেই কমিটি আইনগত ব্যবস্থা নেয়া না নেয়ার প্রশ্নে সুপারিশ তৈরি করবে, তার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে গ্রাহকদের মাঝে অর্থ ফেরত পাওয়ার প্রশ্নে যে উদ্বেগ তৈরি হয়েছে সেই পরিস্থিতিটা স্বীকার করেন ইভেলির কর্ণধার মোহাম্মদ রাসেল, কিন্তু তিনি বলেছেন তারা ব্যবসা অব্যাহত রেখেই এর সমাধান করতে চাইছেন। আমাদের বিজনেস পলিসি, বিজনেস স্ট্র্যাটেজি শুরু থেকেই যেমন ছিল ওইভাবেই কিন্তু আগাচ্ছে। তো এখন বিজনেস করেই আসলে এই সবকিছুই সলভ করা সম্ভব। গ্রাহকরা এবং পণ্য সরবরাহকারী তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে একটা। বাণিজ্য মন্ত্রণালয়ও বলছে যে গ্রাহকরা তাদের টাকা দিয়ে রেখেছে, এগুলো টাকার কোনো হদিস নেই, তারা পাবে কিনা পণ্য এই অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেটা কিভাবে নিশ্চিত করবেন আপনারা? দেখুন, যেই বিজনেস লসটা হয়েছে সেইটা বাংলাদেশ ব্যাংক অবজার্ভ করেছে, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমরাই সাইন করে দিয়েছি, আমরা কিন্তু এটা অস্বীকার বাংলাদেশ ব্যাংকেও করিনি। এর পরবর্তীতে যে জিনিসটা রাষ্ট্র বা গভর্নমেন্টের পক্ষ থেকে করা উচিত সেটাই কিন্তু করেছে, যে এই টাকাগুলা আসলে প্রপারলি ইউজ হয়েছে কিনা সেটা দুদক বা অন্যান্য সংস্থা তদন্ত করবে। এখন যে মিডিয়াতে যখন এটাকে এক্সপোজ করা হয়, হয়তো কিছু মিডিয়া আমাদের হেডলাইন গুলো এমন ভাবে দিয়েছে যে তদন্ত মানে এক ধরনের অপরাধী বানানো হয়ে গেছে। অনেক গ্রাহক যে অভিযোগ করছেন, পণ্য সরবরাহকারীরা অভিযোগ করছেন যে তারা দিনের পর দিন অপেক্ষা করে পণ্য পাচ্ছেন না, আপনাদের অফিসগুলোতে যোগাযোগ করে তারা জবাব পাচ্ছেন না, সাড়া পাচ্ছেন না, অফিস বন্ধ থাকছে, এই ধরনের অভিযোগগুলো তো আছে। অভিযোগ আপনি যদি ওই অ্যামাজন এবং ফ্লিপকার্টের পেজে যান, আপনি তাদের অভিযোগ পড়লে আপনার মনে হবে যে তাদের চেয়ে বড় দুর্বলতার কোম্পানি আর পৃথিবীতে নাই। আপনি তো অভিযোগগুলোর কথা বললেন, এই অভিযোগগুলো একটা উঠতি প্ল্যাটফর্মের ক্ষেত্রে হয়তো আনএভয়েডেবল ছিল, কিন্তু আমরা কিন্তু এখন 70 লক্ষর বেশি অর্ডার অলরেডি সার্ভ করে ফেলেছি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, গ্রাহকরা যেন তাদের অর্থ ফেরত পান সে বিষয়কে অগ্রাধিকার দিয়েই তারা কৌশলে এগোচ্ছেন। কর্মকর্তারা এটাও উল্লেখ করেন, মন্ত্রণালয়ের অনুরোধে দুদক ইতিমধ্যেই অনুসন্ধানের কাজ শুরু করেছে। ইভেলিকে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের নোটিশে জবাব দিতে হবে আগামী 12 দিন অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যে। কাদির কল্লোল। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর যেসব পেশার মানুষকে সম্মুখ সারিতে থেকে কাজ করতে হয়েছে তারই একটি পুলিশ বাহিনী। দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের অনেকে আক্রান্ত হয়েছেন, অনেকে মারাও গেছেন। পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা কিভাবে কোভিড চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করছেন তা খোঁজ নিয়েছেন ঢাকায় সাইদুল ইসলাম। ঢাকার গুলশান থানায় ওসি তদন্ত আমিনুল ইসলামের নিজের কক্ষে বেশিক্ষণ একা বসে থাকার সুযোগ নেই। একটু পরে পরই কর্মকর্তা থেকে শুরু করে নানা পেশার মানুষজন কাজের জন্য আসছেন। তিনি বলছিলেন, 13 বছরের এই পেশা জীবনে করোনা ভাইরাসের মতো আর কোনো চ্যালেঞ্জ এত দীর্ঘ সময় তার মোকাবেলা করতে হয়নি।
প্রতিদিনই আমাদের জনগণ বা মানুষের সাথে ক্লোজ কন্ট্যাক্টে আমাদের যেতে হচ্ছে। কাজটি আসলে চ্যালেঞ্জের এবং আমরা সবসময় একটা আতঙ্ক তো সব কিছুর মধ্যেই কাজ করে, তারপরেও আমরা বসে থাকতে পারি না এবং বসে থাকার সুযোগ নেই। এখানে দুইটা ভাগে আমরা কাজ করি, একটা হলো আমাদের আইন শৃঙ্খলা এবং মামলা তদন্তের জন্য যে কাজগুলো, এর বাইরে যেটা আছে যে কোভিডের শুরু থেকে এ পর্যন্ত আমরা কিন্তু প্রতিদিনই সে সকাল থেকে রাত অবধি কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং এই কাজে বসে থাকার কিংবা নিজেকে সরিয়ে রাখার কোনো সুযোগ নেই। বাংলাদেশে গত বছরের মার্চ মাসে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর সম্মুখ সারিতে থেকে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসাধারণকে কোভিড থেকে সুরক্ষায় বাধ্য এবং সচেতন করার কাজটিও করতে হচ্ছে এই বাহিনীকে। তাদের পাশাপাশি এই চ্যালেঞ্জের অংশ হতে হচ্ছে তাদের পরিবারের সদস্যদেরও। আমি যখন রাতে কাজ শেষে বাসায় চলে যাই, গোসল করে কিন্তু আবার ফ্রেশ হয়ে পরিবারের সদস্যদের সাথে মিশি, তো তাতেই যে তারা আমি যদি ফ্লুটা বাইরে থেকে আমি ক্যারি করে বাসায় নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার মাধ্যমে তারাও কিন্তু আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সো একটা আতঙ্ক, অজানা আতঙ্ক সবসময় থেকে যাচ্ছে। তারপরেও তারা আমার পেশাগত কাজে কখনোই তারা কোনো বাধা দেয়নি এবং কোনো আপত্তি করেনি। কিন্তু পরিবারের একজন সদস্য যখন এ ধরনের কাজে বের হন, তখন অন্য সদস্যদের কী পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়। সেটা জানতে গিয়েছিলাম মিস্টার ইসলামের মিরপুরের বাসায়। তার স্ত্রী ডাক্তার তানহা তাসনুবা বলছিলেন তার উদ্বেগের কথা। প্রথমত আমরা সবাই আমার হাজব্যান্ডকে নিয়ে ওই থাকি যে না, ও যেন সুস্থ থাকে, ওর যেন এই ভাইরাসটা অ্যাটাক না করে। আর দ্বিতীয়ত হ্যাঁ, ও যদি বাসায় আসে, বাসায় আমার ছোট বেবিরা আছে, প্লাস আমার বয়স্ক বাবা মা আছে, তারাও কোমরবিড কন্ডিশনে থাকেন, তো এটা নিয়ে আমরা খুবই টেনশনে থাকি। বাংলাদেশ পুলিশের হিসাবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে র্যাব ও পুলিশ মিলিয়ে এ পর্যন্ত 20,753 জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 94 জনের। পেশাগত কাজ করতে গিয়ে গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় মিস্টার ইসলামকেও। সুস্থ হওয়ার পরদিনই তিনি আবার সেই কাজই ফিরে এসেছেন। গত সেপ্টেম্বরে এই কাজ করতে গিয়ে কিন্তু কোভিড আক্রান্ত হয়েছে এবং সেই সুস্থ হতে আমার প্রায় 20 দিনেরও বেশি সময় লেগেছে এবং সেই কাজ সুস্থ হয়ে কিন্তু আমি আবার আমার কাজ যোগদান করেছি এবং তারপর থেকে কিন্তু আমি কন্টিনিউ আমার কাজে আমি আছি। আগের মতোই আবার ঠিক কাজ করতে হচ্ছে আমাকে। সেটা খুবই একটা ভয়াবহ পরিস্থিতি গিয়েছিল আমাদের সবার জন্য, বিকজ একে তো ও কখনো আলাদা থাকেনি, সো আমরা প্রথমে আলাদা করে দিলাম। ওর যেমন কষ্ট, আমার বাচ্চাদের কষ্ট, ইভেন আমি বাসা থেকে জানতে পারছি না যে ওর কী ট্রিটমেন্ট চলছে। তো 21 দিন পজিটিভ থাকার পরে 23তম দিনে যখন ও আবার টেস্ট করলো, ইনশাল্লাহ নেগেটিভ আসলো, তার পরের দিনই তাকে জয়েন করতে হয়েছে। কিন্তু তার পোস্ট কোভিড যে ইফেক্টগুলো, যেমন ওর ইনসমনিয়া, সিভিয়ার উইকনেস, মায়ালজিয়া, কোভিডের 4 মান্থস পরেও এটা ওকে সাফার করতে হয়েছে। পুলিশের এই কর্মকর্তা বলছেন করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়েও তাকে অন্য ধরনের প্রতিবন্ধকতারও মুখে পড়তে হচ্ছে। সবাই যে আমাদের কথাগুলো শুনছেন না বিষয়টা তা না, আবার অনেকেই আমাদের কথাগুলো খুব পজিটিভলি নিচ্ছেন, অনেকেই কিন্তু আমাদের কথাগুলো শুনছেন এবং মানছেন। একাংশ মানুষ রয়েছেন যারা তারা বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে দেখিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, মার্কেটে আসছেন, স্বাস্থ্যবিধি মেনে চলার কথা সেগুলো তারা মানছেন না। বাট আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা কিন্তু আমরা করে যাচ্ছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। আর পরিবারের সদস্যরা বলছেন এইরকম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সম্মুখ সারিতে যাদের কাজ করতে হয়, কিছুদিন পর পর তাদের কাজ থেকে বিরতি দেওয়ার সুযোগ দেওয়া হলে সেটি তাদের নিজের ও পরিবারের ঝুঁকি হয়তো অনেকাংশেই কমিয়ে আনতে পারে। সাইদুল ইসলাম রিপোর্টটি পুনঃপ্রচার করা হলো। এবারে ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। লতফিয়া এলনাদি ছিলেন আরব বিশ্বের প্রথম নারী পাইলট। 1933 সালে মিশরের এই নারী পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। আজকের ইতিহাসের সাক্ষীতে শুনবেন সেই কাহিনী। মাইক ল্যাঞ্চিনের তৈরি প্রতিবেদনটি পরিবেশন করছি আমি মুয়াজ্জেম হোসেন। প্রথম যখন আমি বিমান নিয়ে আকাশে উড়লাম তখন বিমানটিকে বেশ হালকা মনে হচ্ছিল আর কেউ নেই আমার সঙ্গে। আমার মনে হচ্ছিল পুরো বিশ্ব যেন আমার। যে স্বাধীনতার স্বপ্ন আমি সবসময় দেখেছি, সেই স্বাধীনতা যেন এখন আমার হাতের মুঠোয়। এই ঐতিহাসিক ঘটনা 1933 সালের সেপ্টেম্বরে
লতফিয়া এলনাদি কায়রোর বাইরে এক ছোট্ট এয়ার স্ট্রিপ থেকে জিপসি মথ প্লেন নিয়ে প্রথম একাকী আকাশে ওড়েন। 25 বছর বয়সী এই নারীর জন্য এটি ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত। কিছু মানুষ খুবই দৃঢ় প্রতিজ্ঞ এবং সব বাধা অতিক্রম করে কাজ করে যায়, আর কিছু লোক থাকে ভীতু। আমি আসলে আমার মতো করে বিদ্রোহ করছিলাম। একই সঙ্গে এটি ছিল মিশর এবং আরব বিশ্বের জন্য উদযাপন করার মতো এক বিরাট ঘটনা। এই ঘটনায় তিনি রাতারাতি খ্যাতি পেয়ে যান। লতফিয়া এলনাদির জন্ম হয়েছিল মিশরের এক মধ্যবিত্ত পরিবারে। তাঁর বাবা সরকারি চাকুরি করতেন। খুব অল্প বয়স থেকেই তিনি বিমান চালানোর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। মিশরে তখনও বিমান পরিবহন মাত্র শুরু হয়েছে। তখনও একটি জাতীয় বিমানবন্দর পর্যন্ত নেই। ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী RAF এর কয়েকটি এয়ারফিল্ড ছিল মিশরে। 1927 সালে ব্রিটিশ ইম্পেরিয়াল এয়ারওয়েজ কায়রো হতে ইরাকের বসরা নগরীতে তাদের প্রথম নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু করে। এটি ছিল আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য এক স্বর্ণযুগ। তখন চার্লস লিন্ডবার্গ, অ্যামি জনসন এবং অ্যামেলিয়া ইয়ারহার্টের মতো পাইলটরা রীতিমতো তারকা। Amelia Earhart Putnam, Lady Lindy, lands at Newark Airport, setting a new woman's cross-country speed record. We hear you had some trouble, Miss Earhart. অ্যামেলিয়া ইয়ারহার্ট তার কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে ক্রস কান্ট্রি বিমান পরিচালনায় এক নতুন রেকর্ড স্থাপন করেছেন। এই নারী পাইলটদের এসব অ্যাডভেঞ্চার লতফিয়ার মধ্যে নতুন স্বপ্নের জন্ম দিল। She was jealous from all this achievement of women around বিশ্বের নানা দেশে নারীদের এসব বড় সাফল্য লতফিয়াকে ঈর্ষান্বিত করে তুলল। ওয়াগে জর্জ মিশরের একজন লেখক এবং চলচ্চিত্র নির্মাতা। লতফিয়া এলনাদির উপর তিনি একটি প্রামাণ্যচিত্র তৈরি করেন তার জীবনের শেষের দিকে, এবং সেই সুবাদে তিনি লতফিয়া এলনাদিকে জানার সুযোগ পান। She heard about Amelia Earhart, she heard about pilots in তিনি অ্যামেলিয়া ইয়ারহার্টের নাম জানতেন। তিনি ব্রিটেনের পাইলটদের কথা শুনেছিলেন। বিশ্বের অন্য বহু দেশ তখন বিমান চালনায় যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলোর কথা তিনি শুনেছিলেন। তখন তিনি বলেছিলেন, তাহলে আমি কেন এটা করতে পারি না? মিশর কেন এটা করতে পারে না? কাজেই এরকম একটা মনোভাব নিয়ে লতফিয়া এলনাদি তার স্বপ্ন পূরণে এগিয়ে গেলেন। তখন তার বয়স 20-এর কোঠায়। মিশরের প্রথম ফ্লাইং স্কুল উদ্বোধনের পর এ সম্পর্কে লিখেছিলেন ওসাউই নামের এক সাংবাদিক। লতফিয়া এলনাদি তার সঙ্গে যোগাযোগ করলেন এবং বললেন তিনি এই স্কুলে ভর্তি হতে চান। তিনি এই সাংবাদিকের সাহায্য চাইলেন। The first question he asked her, did you tell your এই সাংবাদিক প্রথমেই যেটা জানতে চাইলেন তা হলো, তুমি কি তোমার বাবাকে জানিয়েছ? লতফিয়া বলল, না। তখন এই লোক বলল, আমি তো তাহলে তোমার জন্য কিছু করতে পারবো না। আগে তোমার বাবাকে একথা জানাতে হবে, কারণ তোমার বয়স অনেক কম। কাজেই লতফিয়া বাড়ি ফিরে গেলেন এবং তার মাকে গিয়ে বললেন তিনি বিমান চালানো শিখতে চান। এর বহু বছর পর লতফিয়া এলনাদি নিজেই বলেছিলেন এ কথা শুনে তার মা তাকে কি বলেছিলেন। আপনি এটা বলতে পারেন যে আমার মা বিষয়টিতে রাজি হয়েছিলেন, তবে একজন মা হিসেবে তিনি বেশ চিন্তিতও ছিলেন। আমি ওসাউবিকে আমার বাড়িতে এসে আমার মার সঙ্গে দেখা করতে বলেছিলাম। আমার মা তাকে বলেছিলেন আমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে, কাজেই ওর যা ইচ্ছে করতে পারে। কাজেই লতফিয়া তার মায়ের অনুমতি পেলেন, তবে তার বাবাকে বিষয়টা গোপন রাখা হলো। লতফিয়া তার বড় বোনের বাড়িতে গেলেন থাকতে এবং কায়রোর বাইরে মরুভূমিতে একটা ছোট্ট বিমানবন্দরে একটা চাকুরি পেলেন। In that time we have a very small airport called Almaza. তখন আলমাজা নামে আমাদের খুব ছোট একটা বিমানবন্দর ছিল। এই বিমানবন্দরটি এখনও আছে। এটা আসলে কাঠের একটা ছোট্ট কুটির মতো, আর সেখানে পাইলটদের বিশ্রাম নেওয়ার জন্য দুটি বেঞ্চ ছিল। লতফিয়া আরবি ছাড়াও ইংরেজি ও ফরাসি ভাষা বলতে পারত। সেখানে যেসব পাইলট এবং প্রশিক্ষক কাজ করত, লতফিয়া তাদের কাজে সাহায্য করত। সে কাজ করে যা আয় করত সেটা দিয়ে তার বিমান চালনা প্রশিক্ষণের খরচ জোগাত। লতফিয়া আমাকে জানিয়েছিলেন 1 ঘন্টা আকাশে ওড়ার খরচ ছিল 500 মিশরীয় পাউন্ড। তখন এটা কিন্তু অনেক টাকা। পাইলট হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছে এমন প্রায় 30 জন পুরুষের মধ্যে লতফিয়া ছিলেন একমাত্র নারী। সেখানে কি তাঁর কোনো অসুবিধা হয়েছিল?
She didn't mention any, but she get the respect of all উনি the men. এরকম কিছুর উল্লেখ করেননি, তবে তিনি সব পুরুষের শ্রদ্ধা অর্জন করেছিলেন, কারণ তিনি খুব কঠোরভাবে নিয়ম মেনে চলতেন। কায়রো তখন বেশ কসমোপলিটন এক নগরী, কাজেই অনেক পুরুষের মধ্যে তিনি যে একমাত্র নারী সেটা সেই সময় সম্পর্কেও একটা ইঙ্গিত দেয়। সনাতনী ভূমিকা থেকে বেরিয়ে এসে তখন অনেক নারী বিভিন্ন পেশায় কাজ শুরু করেছেন। বেশিরভাগ ফ্লাইট ইনস্ট্রাক্টর ছিলেন তখন ইংরেজ। লতফিয়া ছিলেন ড্যান ক্যারল নামের এক লোকের তত্ত্বাবধানে। লতফিয়া জানিয়েছিলেন ড্যান ক্যারল ছিলেন বেশ কড়া তবে ভালো লোক। তিনি সবকিছুতে কর্তৃত্ব ফলাতেন এবং আমাকে বলতেন, লতফিয়া ধৈর্য ধরো, একদিন তুমি একা একাই আকাশে উড়বে। শেষ যেবার আমরা দুজন একসঙ্গে আকাশে উড়েছিলাম, আমার মনে আছে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এই তো তুমি শিখে গেছো। সেই দিনটি ছিল 1933 সালের 27শে সেপ্টেম্বর। মাত্র 67 দিনের প্রশিক্ষণ শেষে সেদিন লতফিয়াকে তার ইনস্ট্রাক্টর ড্যান ক্যারল বললেন, তুমি এখন একা একা বিমান নিয়ে আকাশে ওড়ার জন্য প্রস্তুত। লতফিয়া তখন পর্যন্ত তার বাবাকে কিছুই জানাননি, কিন্তু তার বাবা শীঘ্রই এটা জেনে গেলেন। It was in the newspaper. First page in the newspaper, first Egyptian woman. এটা তখন পত্রিকায় খবর হিসেবে ছাপা হয়েছে। পত্রিকার প্রথম পাতায় বড় খবর, মিশরের প্রথম কোনো নারী আজ পরীক্ষামূলকভাবে বিমান নিয়ে আকাশে উড়বে। তার বাবা এই খবর পড়েছিলেন। তখন তিনি মেয়ের সঙ্গে দেখা করতে গেলেন। তাকে বললেন, আমি তোমার জন্য কি করতে পারি? তখন লতফিয়া তাকে বললেন, আমি কথা দিচ্ছি যখন আমি পাইলট হিসেবে লাইসেন্স পাবো, তুমি হবে আমার প্রথম যাত্রী। এর পরের বছর লতফিয়া আবার পত্রিকার শিরোনাম হয়েছিলেন যখন তিনি কায়রো হতে আলেকজান্দ্রিয়া পর্যন্ত বিমান চালানো প্রতিযোগিতায় অংশ নেন। তিনি ছিলেন এই প্রতিযোগিতায় অংশ নেয়া দ্বিতীয় কোনো নারী। প্রথমজন ছিলেন তাঁর আদর্শ এমেলিয়া ইয়ারহার্ট। লতফিয়া এলনাদি তাঁর জীবনে কখনো পেশাদার পাইলট হননি। তাঁর কাছে এটি ছিল কেবলই নেশা। কিন্তু পাইলট হিসেবে লাইসেন্স পাওয়ার 5 বছর পরেই তাঁর এই বৈমানিক জীবন এক দুর্ঘটনায় থমকে যায়। বাড়িতে এই দুর্ঘটনায় তার মেরুদণ্ডে আঘাত পেয়েছিলেন। 1960-এর দশকে লতফিয়া সুইজারল্যান্ডে চলে যান তাঁর মেরুদণ্ডের চিকিৎসার জন্য। 30 বছর পর প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ওয়াগে জর্জ যখন তাকে নিয়ে ছবি বানাচ্ছেন, তখনও তিনি সুইজারল্যান্ডেই থাকেন। ওয়াগে জর্জ জানান, যখন তিনি এই প্রামাণ্য চিত্র বানানোর প্রস্তাব নিয়ে যান, তখন তাকে রাজি করাতে বেশি বেগ পেতে হয়নি। নতুন প্রজন্মের একজনকে পেয়ে তিনি খুব খুশি হয়েছিলেন। তার কাজ সম্পর্কে বলতে পেরে তিনি খুশি ছিলেন। তিনি ছিলেন অসাধারণ এক নারী। তার সঙ্গে বসে কথা বললে মনে হবে আপনি প্রাণশক্তিতে ভরপুর এক তরুণীর সঙ্গে কথা বলছেন। তার মধ্যে একজন বয়স্ক নারীর বিষাদগ্রস্ততা বলতে কিছু নেই। একটি দুর্ঘটনার কারণে যে তিনি আর বিমান চালাতে পারেননি, সেটি নিয়ে কি তাহলে তার মধ্যে কোনো দুঃখবোধ ছিল না? তাকে যে নিজের দেশ ছেড়ে দূর দেশে থাকতে হয়েছে, সেটি নিয়েও নয়। She was very optimistic, very full of life and তিনি ছিলেন খুবই আশাবাদী, একেবারেই প্রাণবন্ত। তবে হ্যাঁ, তিনি যখন মিশরে যা ঘটছে, মিশরের নারীদের যে অবস্থা হয়েছে সেটা নিয়ে কথা বলছিলেন, তখন তিনি দুঃখ করছিলেন। কিন্তু এছাড়া তিনি আসলে খুব হাসি খুশি আর প্রাণবন্ত ছিলেন। Every time I see the film of Lutfiya, I cry. আমি যতবারই লতফিয়াকে নিয়ে তৈরি এই ছবিটি দেখি, আমি কাঁদি। এই ছবিতে আমরা কথা বলছিলাম মিশরের সমাজ এখন কোথায় যাচ্ছে তা নিয়ে। আমাদের অবস্থা এখনও একই রকম রয়ে গেছে। লতফিয়ার কাহিনী এবং মিশরে যা ঘটেছে সেটা নিয়ে যখন ভাবি, তখন আমি আবেগ ধরে রাখতে পারি না। লতফিয়া এলনাদির বয়স যখন 80-র কোঠায়, তখন তিনি কানাডায় চলে যান তাঁর আত্মীয়দের সঙ্গে থাকতে। 2002 সালে 95 বছর বয়সে তিনি মারা যান। তাঁর পথ অনুসরণ করে আরব বিশ্বে পরে আরও অনেক নারী পাইলট হয়েছেন। এখন পাইলট হিসেবে নারীদের দেখা পাওয়া একেবারেই একটা সাধারণ ব্যাপার। মোয়াজ্জেম হোসেন। এখনকার প্রধান খবর, ইসরায়েলি একটি সফটওয়্যার দিয়ে অনেক দেশে সাংবাদিক, রাজনীতিক, অধিকার কর্মীদের মোবাইল ফোন হ্যাক করে নজরদারি
আন্তর্জাতিক এক তদন্ত রিপোর্ট নিয়ে তোলপাড় চলছে। ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও নজরদারিতে। আর বাংলাদেশে হাজার হাজার গ্রাহকের টাকা আটকে রাখার অভিযোগ ওঠার পর ই ভ্যালিকে সরকারের কারণ দর্শানোর নোটিশ। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সন্ধ্যে 7:30, ভারতের সন্ধ্যে 7টায়। শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি।